আসসালামু আলাইকুম। আজ 15 এপ্রিল 2025 মঙ্গলবার। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে জামাত নিয়ে যে শর্ত দিল ভারত। জামাতের নিবন্ধন নিয়ে চাঞ্চল্যকর যা ঘটছে। বড়াইবাড়ি দিবস পালনের আহ্বান কর্নেল ওলির। এবার বিস্তারিত। বাংলাদেশে বিএনপি জামাতের রাজনীতি নিয়ে একটি প্রতিবেদন ছেপেছে বিবিসি বাংলা। দর্শকদের উদ্দেশ্যে তা তুলে ধরা হচ্ছে। প্রতিবেশী ভারতকে নিয়ে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে, তারা বাংলাদেশে এতকাল সব ডিম শুধু একটি ঝুড়িতেই রেখেছে, মানে শুধু একটি দলের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল, আর সেটা আওয়ামী লীগ। কিন্তু 2024-এর 5 আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে, সেই ঘটনা প্রবাহ নিয়ে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে একটা বাঁক বদলের অবকাশ তৈরি করেছে। দিল্লিতে রাজনীতি, নিরাপত্তা বা কূটনীতির পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব এবং সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণ নেই। যেহেতু কোণঠাসা আওয়ামী লীগের চট করে রাজনৈতিক কামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে, তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি, সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন। এই পটভূমিতে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের প্রধান শর্তই জামাতের সঙ্গ ত্যাগ করা। আর বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হওয়ার কারণেও তার দীর্ঘদিনের সঙ্গী জামাত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়ে যাওয়া। ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, ডেফিনেটলি জামাত আর বিএনপির মতবিরোধগুলো এখন খুব স্পষ্ট। ওনাদের একজন বড় নেতা এটাও বলেছেন যে কোনো অ্যালায়েন্স হওয়া সম্ভব নয়। তো আমি নিশ্চিত যে এই ডেভেলপমেন্টগুলো ভারত সরকার নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গে দেখছে এবং অ্যাসেস করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরের কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার এমনিতে কোনো কারণ নেই, তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি অবশ্যই কিছুটা ভিন্ন। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়ে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন, এমনও নজির আছে। 2014 সালের নির্বাচনের আগে তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় গিয়ে বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেছেন। যে সফর নিয়ে বিতর্ক কম হয়নি। এরপর থেকে ভারত যদিও প্রকাশ্যে অন্তত বাংলাদেশের ঘরোয়া রাজনীতি থেকে নিজেদের দূরে রাখারই চেষ্টা করে, কিন্তু জামায়াত বা ইসলামপন্থী দলগুলোকে নিয়ে ভারতের আপত্তি একেবারেই কোনো গোপন বিষয় নয়। বিজেপি এমপি শ্রমিক ভট্টাচার্য যেমন সরাসরি বলছেন, তবে আমরা স্পষ্টতই জামাতের যে চিন্তা ভাবনা, তালেবানাইজেশনের যে কনসেপ্ট, তার ঘোরতর নিন্দা করি। এটার যে বিরোধিতা করে যাওয়া, সেটা আমরা করছি এবং করেও যাব। ভারতের কর্মকর্তা ও নীতি নির্ধারকরা এখনও একান্ত আলোচনায় পরিষ্কারই বলছেন, আগামী দিনে বিএনপির সঙ্গে তাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হবে জামাতের প্রত্যক্ষ ও পরোক্ষ সঙ্গ তাদের ত্যাগ করতেই হবে। বিশ্লেষকদের কেউ বলছেন, জামাতের নীতি নির্ধারকদের মধ্যে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা সক্রিয়ভাবে কাজ করছে। ফলে জামাতের অভ্যন্তর থেকেই একটি পক্ষ নিবন্ধন ও প্রতীকের ইস্যুকে গুরুত্ব না দিয়ে বিপদে ফেলছে দলটিকে। জুলাই আগস্টে তীব্র গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার পতনের 8 মাস পার হলেও এখনও আপিল বিভাগে ঝুলছে জামাতে ইসলামের নিবন্ধন মামলা। জামাতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার বিষয়টি এখন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির কথা বলেছেন যুগান্তরের সঙ্গে। শিশির মনির বলেছেন, জামাতের নিবন্ধন মামলাটি একটি সার্টিফিকেটের আপিল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সার্টিফিকেটের আপিল হয়েছে। এই সার্টিফিকেটের আপিল মানেই সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। যেহেতু সার্টিফিকেটের আপিল, তাই সার্টিফিকেটের আপিলটা পূর্ণাঙ্গভাবে শুনানি হওয়া প্রয়োজন। পূর্ণাঙ্গ শুনানি শুরুও হয়েছে। শুরু হওয়ার এক পর্যায়ে যারা মূলত এই মামলার অপর পক্ষ ছিলেন, তাদের যিনি আইনজীবী ছিলেন, তাদেরকে পাওয়া যায়নি। তাদের একজন দেশের বাইরে অবস্থান করছেন, ফলে তারাও সময় নিয়েছেন আইনজীবী আসবেন কিনা। পরবর্তীতে প্রশ্ন এসে দাঁড়ায়, শুনানি হবে কিনা। না আসলেও শুনানি হবে, না আসলে শুনানি শুরুও হয়েছে। অর্ধেকেরও বেশি সময় শেষ হয়ে গেছে শুনানি। এই সময় একজন বিচারপতি দুর্ঘটনার শিকার হয়।
যিনি এই মামলার শুনানিতে অংশগ্রহণ করেন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের কারণে প্রায় 1 মাস আদালতে আসতে পারেননি। তিনি বলেন, কোর্ট খুলবে 20 তারিখ। 20 তারিখ খুললে আপিল মামলার শুনানি হয় প্রতি মঙ্গলবার এবং বুধবার, অর্থাৎ 22-23 এই সময় এই মামলাগুলোর শুনানি শুরু হবে এবং দ্রুত শেষ হয়ে যাবে বলে মনে করেন জামায়াতে ইসলামের এই আইনজীবী। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াত 1979 সাল থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোতে অংশ নিয়েছে। এ পর্যন্ত জামায়াতের 55 জন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে। 50 জন পুরুষ এবং 5 জন নারী সদস্য বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, নিবন্ধন পাওয়ার দেরি হওয়া নিয়ে আমাদের জন্য নিঃসন্দেহে বেদনার। আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাব। আমরা মনে করি এটা আইন এবং সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী তো এদেশের মানুষের সমর্থন নিয়ে রাজনৈতিক দল হিসেবে কাজ করছেন। অবশ্যই এসব বিষয়গুলো আদালতের সামনে আছে। আমরা আশা করি আইনানুগ পন্থায় আমাদের অধিকার দ্রুত ফিরে পাব। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী 5 বছর ক্ষমতার থাকার বিষয়ে আমি কিছুই বলিনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 5 বছর থাকা নিয়ে সাংবাদিকরা তার ওই বহুল আলোচিত মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, আমি তো বলি নাই, জনগণ বলছে। আমি তো কিছুই বলি নাই, সরকার তো বলেই দিয়েছে ডিসেম্বর থেকে জুনের ভেতর নির্বাচন। আমার তো ওটা বলার প্রশ্নই ওঠে না। গত 10 এপ্রিল সুনামগঞ্জ সফরকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সাধারণ মানুষ বলতাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের চেয়ে ভালো। ওই রাস্তা থেকে শুনি মানুষ বলতাছে আপনারা আরও 5 বছর থাকেন। এরপর এই মন্তব্য নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। বড়াই বাড়ি দিবস পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিবির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, 2001 সালের 18 এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বড়াইবাড়ি গ্রামে ঢুকে নারকীয় তাণ্ডব চালায়। এর প্রতিবাদে তৎকালীন বিডিআর সদস্যরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি গ্রামে টানা 6 ঘন্টা যুদ্ধ চলার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এতে 16 জন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মারা যায় এবং 2 জনকে আটক করা হয়। তৎকালীন বিডিআর ও গ্রামবাসীর মিলিত প্রতিরোধে পর্যুদস্ত হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। নিহত হন বাংলাদেশের 3 বিডিআর সদস্য। তারা সেদিন দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি বলেন, অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে ওই দিন যারা শাহাদাত বরণ করেছে আমরা তাদের যথাযথ মর্যাদা দিতে পারিনি এবং স্মরণও করি না। এই ঘটনার পর থেকে স্থানীয়রা দিবসটি পালন করে থাকে। তবে আমি জানতে পেরেছি এবার ঢাকা থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কয়েকজন সদস্য নিজ উদ্যোগে বড়াইবাড়ি দিবস পালনে গ্রামবাসীর সঙ্গে একাত্মতা ঘোষণার জন্য সেখানে যাবেন। তাদের অভিনন্দন জানাই। কর্নেল অলি বলেন, মহান মুক্তিযুদ্ধ সহ প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে যেসব বাঙালি বীরত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের অবদানকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক। সেই সঙ্গে বড়াইবাড়ি দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হোক। বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলামের একটি ছবি ঘুরপাক খাচ্ছে। মূলত ছবিটি ছিল মার্চ ফর গাজার ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স কক্ষের। এবার জানা গেল সেই ছবিটির পেছনের রহস্য। সেদিনের সেই আলোচিত ছবি নিয়ে মঙ্গলবার দুপুরে বিশিষ্ট লেখক ও গবেষক রুহুল আমিন সাদি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন। পোস্টে রুহুল আমিন সাদি লেখেন, ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলামের পেছনে দাঁড়িয়ে থাকার এই ছবিটি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। তিনি লেখেন, মূলত ওই দিন দুপুরে মার্চ ফর গাজার দাওয়াতি মেহমান যারা তাদেরকে ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স কক্ষে জমায়েত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। সেখানে জাহিদও অতিথি হিসেবেই এসেছিলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, আগেই সিদ্ধান্ত ছিল অতিথি সবাই গুরুত্বপূর্ণ। সবাইকে বক্তৃতা দিতে দিলে এত বড় সমাবেশ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তাই সবাই মঞ্চে দাঁড়াবেন, সবার বক্তব্য প্রস্তাবনায় তুলে ধরা হবে একসঙ্গে। সাদি লেখেন, কিন্তু এই যে কাউকেই বক্তব্য দিতে দেওয়া হবে না, এই সিদ্ধান্ত এবং বিস্তারিত রোডম্যাপ মুফতি আব্দুল মালেক
হাফিজাহুল্লাহর মাধ্যমে আগেই ঘোষণা দেওয়ার জন্য আবারও সবাইকে জমায়েত করা হয় এখানে। জাহিদ বসা ছিলেন, আমি শায়ক আহমদুল্লাহ সাহেব সহ পেছনে এসে দাঁড়াই। জাহিদ নিজের সিট থেকে উঠে অনেকটা জোর করেই সেখানে বসিয়ে দেন আমাকে। সাদি লেখেন, এত বড় একটা সংগঠন, একটা ঐতিহ্যবাহী শহীদি কাফেলার কেন্দ্রীয় সভাপতি, অথচ একটু অহংকার নেই, সবসময় হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে থাকেন। এটা এই সময় আমার নিকট অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরও লেখেন, রাজনৈতিক চেয়ার নিয়ে যখন কাড়াকাড়ি ধাক্কাধাক্কি হয়, এমনকি প্রেস রিলিজে নাম আগে পরে দেয়া না দেয়া নিয়ে খুনোখুনি পর্যন্ত হওয়াটা আমাদের রাজনৈতিক কালচার, সেই সময় এরকম একটা দৃশ্যের সাথে পরিচিত হওয়াটা অবশ্যই তাৎপর্যের দাবি রাখে। সবশেষ তিনি লেখেন, আমরা যে স্লোগান দেই, এই শতাব্দী হচ্ছে ইসলামের বিজয় শতাব্দী। এই বিজয় আসবে এই বিনয়ী ও ডেডিকেটেড তরুণদের হাত ধরে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই অনুযায়ী আগামী মাসের শুরুর দিকে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার এ রোডম্যাপ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মনে করে ডাকসু প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও ডাকসু নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। সে কারণেই বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এতে ধারাবাহিকভাবে সম্পন্ন প্রশাসনিক কার্যাবলীর কথা বর্ণনা করে আরও বলা হয়, ডাকসু নিয়ে স্টেক হোল্ডারদের আলোচনা শুরু হয় গত বছরের ডিসেম্বরে। সবশেষ গঠনতন্ত্র চূড়ান্ত করে ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। এর আগে 6টি সভা করা হয়। এটি এখন সিন্ডিকেটে অনুমোদন হওয়া অপেক্ষায় আছে। গত জানুয়ারি মাসে কোড অফ কন্ট্রাক্ট বা আচরণবিধি রিভিউ কমিটি করা হয়। তারা 7টি সভা করেছে। এটিও চূড়ান্ত হওয়ার পর সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায় আছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা প্রতিনিয়তই বলি যে নতুন দিন আসবে, নতুন সময় আসবে। আসলে নতুন দিন বা নতুন সময়ের এই যে ধারণা, এটা একেবারেই আপেক্ষিক। আপনি যদি আজকে নিজের উপলব্ধিকে শানিত করতে পারেন, মনে করেন যে এখন থেকেই শুরু করব, তাহলে এখনের এই সময়টাই হচ্ছে নতুন সময়, নতুন দিন। ধরুন দীর্ঘদিন ধরে একটা ভুলের মধ্যে আছেন, আপনার ভুলটা ভেঙে গেল, সুতরাং আজ থেকেই আপনি নতুন জীবনে শুরু করলেন যাত্রা। এই জন্যে আমি বলবো যে নতুন দিন আর নতুন সময়ের অপেক্ষা না করে এখন থেকেই শুরু করুন, সংশোধন করুন, নতুন উদ্যমে এগিয়ে যান এবং নতুন উপলব্ধিতে প্রাণ শক্তি বাড়িয়ে তুলুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। এবার দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে জিম্মিদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার সংগঠনটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, হামাস বন্দি বিনিময়ের মাধ্যমে সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। হামাস এক্ষেত্রে ইসরায়েলকে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা দিতে হবে বলে জোর দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, মিশরের রাজধানী কায়রোতে কাতারের মধ্যস্থতাকারীর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে হামাস। এছাড়া মিশর ও কাতারের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে। হামাসের ওই কর্মকর্তা এএফপিকে বলেছেন, ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দি যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশের বিনিময়ে সকল জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত হামাস। তবে ওই কর্মকর্তা অভিযোগ করেছেন যে যুদ্ধবিরতির অগ্রগতিতে বাধা দিচ্ছে ইসরায়েল। তিনি বলেছেন, বিষয়টি বন্দীদের সংখ্যার সঙ্গে জড়িত নয়, বরং দখলদারদের প্রতিশ্রুতি ভঙ্গ করার সঙ্গে জড়িত। তারা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে এবং যুদ্ধ অব্যাহত রেখেছে। তিনি আরও বলেছেন, এজন্য দখলদার ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির চুক্তি বহাল রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে হামাস। সোমবার ইসরায়েলি সংবাদ ওয়েবসাইট ইওনেট জানিয়েছে, হামাসের কাছে একটি নতুন প্রস্তাব দেয়া হয়েছে। চুক্তির অধীনে ইসরায়েল দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির জন্য আলোচনায় অংশ নেবে বলে যুক্তরাষ্ট্রের নিশ্চয়তার বিনিময়ে সংগঠনটি 10 জন জীবিত জিম্মিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতির প্রথম ধাপ 19 জানুয়ারি থেকে শুরু হয়। তখন একাধিক জিম্মি বন্দি বিনিময় করে উভয় পক্ষ। 2 মাস না যেতেই একতরফাভাবে চুক্তি ভঙ্গ করে গাজায় পুনরায় হামলা শুরু করে ইসরায়েল। সোমবার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে কমপক্ষে 1574 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে যুদ্ধ শুরু হওয়ার
পর থেকে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 50,944 জনে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।